নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলার সাথে রয়েছি আমি সুজাতা। আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা এবং তার আসল রহস্য, আসল সত্যি কী রয়েছে সেটা আমরা জানার চেষ্টা করব। বর্তমানে .com-এর যুগে আমরা সামাজিক মাধ্যমকে অনেকটা বিশ্বাস করি এবং সেই সামাজিক মাধ্যম অনেকের পাশে দাঁড়িয়েছে। আবার এই সামাজিক মাধ্যমেরও কিন্তু অনেকটাই খারাপ দিক আমরা দেখতে পাই। কোনো একটা বিষয় নিয়ে হঠাৎ করেই লেখালেখি শুরু হয়ে যায় এবং সেটা নিয়ে যেমন প্রচার হয় ঠিক তেমনি কিন্তু অপপ্রচার শুরু হয়ে যায়। আপনারা জানেন, আজ থেকে কিছুদিন আগে রাজ্যের একটি স্বনামধন্য হাসপাতাল ইউনিটি হসপিটাল, সেই ইউনিটি হসপিটালের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে একজন বেশ চওড়া করে বেশ কিছু অভিযোগ লিখেছিলেন। যে অভিযোগটি ছিল সেই মৃতার ছেলের। তার অভিযোগ ছিল যে তার মাকেই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, কিন্তু যখন দাহ করানোর জন্যে দেহটা শ্মশানে নিয়ে যাওয়া হয়, দেখা যায় রক্তে ক্ষতবিক্ষত সেই দেহ। তারপর টাকার বিষয় নিয়েও বেশ কিছু অভিযোগ তারা করেন। তো এই বিষয়টা আপনারা ভরসা করবেন কি না, তার আগে আপনাদের হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছেন তার উত্তরটা জেনে নেওয়া উচিত। তার কারণ আমিও নিজের পরিবারের মানুষদের পরিষেবা নেওয়ার জন্যে, বা আমার চেনা পরিচিত অনেকেই আছেন যারা এখান থেকে পরিষেবা নিয়েছেন এবং খুব ভালো পরিষেবা তারা পেয়েছেন। এমন অনেকেই রয়েছেন যারা ভালো পরিষেবা পেয়েছেন কিন্তু হয়তো তার প্রচার তারা করেননি। কিন্তু এই যে অপপ্রচার করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে হাসপাতাল কর্তৃপক্ষের এই বিষয় নিয়ে কি মন্তব্য রয়েছে, তাদের কি প্রতিক্রিয়া রয়েছে সেটা আমরা জানব। আমাদের সাথে রয়েছেন এই হাসপাতালের যিনি কর্ণধার রয়েছেন ডক্টর অমিতাভ রয়, এবং গোটা রাজ্যের একজন বিশেষজ্ঞ চিকিৎসক, আপনারা সবাই জানেন। স্যার, প্রথমে যে বিষয়টা জানবো যে যখনই সামাজিক মাধ্যমে এই লেখাটা আপনি পড়লেন বা মানুষ এটাকে নিয়ে অনেকটা ক্রিটিসাইজ করেছে, প্রথম যে অভিযোগটা ছিল যে ওনার পেশেন্টের শরীরে রক্তের ক্ষতবিক্ষতের দাগ ছিল। এবার শুরু থেকে যদি বলেন যে পেশেন্ট কী রোগে আক্রান্ত ছিল, কখন এসে ভর্তি হয়েছিল আপনাদের হাসপাতালে? সুজাতা, সবচেয়ে প্রথম হচ্ছে যে পেশেন্ট কিন্তু ডাইরেক্টলি আমাদের হাসপাতালেও আসেনি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পেশেন্ট কিন্তু এখানে মারাও যাননি। পেশেন্ট আরেকটা বেসরকারি হাসপাতাল থেকে আমাদের এখানে এসছেন এবং যতদিন আমাদের এখানে চিকিৎসা পেয়েছেন, এরপর যখন আমরা ট্রান্সফার করেছি পেশেন্ট কিন্তু অন্যত্র মারা গেছেন, অন্য একটা হাসপাতালে মারা গেছেন। তার সম্পূর্ণরূপে মিথ্যে কথা যে পেশেন্ট ইউনিটি হাসপাতালে মারা গেছেন। আর কখনও আরেকটা পেশেন্ট বলেছেন একদম স্টেবল কন্ডিশনে এসেছেন। আপনি বিশ্বাস করুন যে পেশেন্ট যখন এসছে 10 বছরের লিভার সিরোসিসের 75 বর্ষীয়া মহিলা, মাল্টি অর্গান ফেলিওর, কি স্টেবল বলা যায়? যার ক্রিয়েটিনিন উচ্চমাত্রায় ছিল, পুরো শরীরে ফোলা ছিল, বিভিন্ন স্কিন দিয়ে জল চুষে পড়ছিল এবং শ্বাসের মধ্যে লাংস পুরো এতটাই বিকল ছিল যার অক্সিজেনের মাত্রা মাত্র 80% ছিল। এই ধরনের মুমূর্ষ রুগীকে আমরা 5-7 দিনে যেই ধরনের পরিষেবা দিয়েছে তা অকল্পনীয়। পেশেন্টের 3-4 জন ডক্টর মিলে, আমরা টিম মিলে পেশেন্টকে পুরো পরিষেবা দেওয়া হয়েছে। পেশেন্টের ফোলা অনেকটাই কমেছে, পেশেন্ট 4 থেকে 5 দিনের মাথায় অনেকটাই স্টেবল হয়েছে। কিন্তু কবে পেশেন্টের অবনতি হবে, কবে পেশেন্ট মারা যাবে, ডাক্তার ভগবান নন, ডাক্তারও মানুষ। ডাক্তার খালি পরিকল্পনা করতে পারেন এবং আগাম আমরা বলে দিয়েছি যে পেশেন্ট খুব সিরিয়াস আছে, যে কোনো সময় পেশেন্টের যে কোনো রকম অসুবিধা হতে পারে। আমরা সেই বিষয়ে আসবো। অর্থাৎ আপনারা শুনলেন যে এখানে প্রথমবারের মতো সেই রোগী আসেননি, অন্য আরেকটি হাসপাতাল থেকে এখানে আসেন, চিকিৎসা শুরু হয়, তারপর যখন এই রোগীর মৃত্যু হয় তাও কিন্তু এই হাসপাতালে হয়নি। এবং আপনি বলছিলেন যে আপনারা রকম চেষ্টা করেছেন। তো পেশেন্ট যখন এসে ভর্তি হলেন তখনের যে কন্ডিশনটা আপনি বললেন, মাল্টি অর্গান ফেলিয়ার, সাধারণ ভাষায় একজন সাধারণ পাবলিককে বা সাধারণ জনগণকে কি বলবেন যে রোগীর অবস্থাটা কতটা ক্রিটিক্যাল ছিল? যথেষ্ট ক্রিটিক্যাল ছিল। পেশেন্টের 3টে ভাইটাল অর্গান, যেমন লাংস, কিডনি আর হার্ট, এগুলো বিকল হয়েছে। তার সঙ্গে তো লিভারের ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস ছিল, মানে 10 বছর ধরে লিভার সিরোসিসে ভুগছেন, তাও ডিকম্পেনসেটেড। আপনি ভাবুন এই রোগীকে চিকিৎসা করা কতটা জটিল হতে পারে। আমাদের এখানে পরিকাঠামো রয়েছে এবং আমরা যথেষ্ট চেষ্টা করেছি। পেশেন্টকে 12:30 1টার সময় পর্যন্ত সোনোগ্রাফির মাধ্যমে জল বার করার চেষ্টা করা হয়েছে। এবং রোগীর পরিবারের পক্ষ থেকে কারা কারা ছিলেন এখানে? রোগীর বিভিন্ন সময় বিভিন্ন লোকরা এসছেন, তার মধ্যে ওনার একজন পুত্র ছিলেন এবং মনে হয় ওনার ওই সান ইন ল একজন ছিলেন, যাদের সঙ্গে আমাদের নিয়মিত কথা হয়েছে। সবটা আপনারা জানিয়েছিলেন পেশেন্টের যা যা করতে হবে, যা যা আমাদের প্ল্যানিং আছে এবং কি করলে কি হতে পারে।
এগুলো সম্পর্কে বরাবর প্রতিদিন পেশেন্টকে জানানো হয়েছে। কিন্তু এরপরও যেই অপপ্রচারটা হলো এবং আমরা দেখলাম শুধুমাত্র পেশেন্টের পরিষেবার বিষয় নিয়ে নয়, টাকার বিষয় নিয়েও একটা কথা সেখানে উঠেছে। সে বিষয়টা কি? তার কারণ আমিও যখন আমার নিজের পরিবারের মানুষকে এখানে চিকিৎসা করাতে নিয়ে এসেছি, টাকার পরিষেবার ক্ষেত্রে এটা অনেকটাই কমফোর্টেবল ছিল। একদম সুজাতা, সবচেয়ে প্রথম কথা হচ্ছে তুমি যেটা বললে যে রক্ত বেরোচ্ছিল, একটা পেশেন্টের পুরো শরীর যখন ফেটে আছে, ক্যানুলা করা যাচ্ছে না, সেন্ট্রাল লাইন করতে হয়েছে, মানে মধ্য ধমনীতে মধ্যশিরাতে নল দিয়ে ইঞ্জেকশন দিতে হয়েছে, তুমি বুঝতে পারবে যে পেশেন্টের কতটা গভীর ছিল, কতটা সাধারণ ভাষায় শরীরে জল জমেছিল। এবং জল আমরা যখন অ্যালবুমিন ইনফিউশন দিয়েছে, জল অনেকটা আস্তে আস্তে কমেও গেছে 4 দিনের মাথায়। পেশেন্টকে সেন্ট্রাল লাইনের মাধ্যমে চিকিৎসা চলছিল। যখন পেশেন্ট অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে, তখন কিন্তু আমরা পেশেন্টকে বলেছি যে হ্যাঁ, উনি যদি আরেকটু ইমপ্রুভমেন্ট হয় ওনাকে ছুটিও দেওয়া যাবে। এবং সঙ্গে সঙ্গে পেশেন্টকে বলা হয়েছে দেখুন, এই পেশেন্ট কখনও পুরোপুরি ঠিক হবে না, 60-70% ঠিক হলে আপনার বাড়ি নিয়ে যেতে হবে, কারণ বাকি চিকিৎসার আস্তে আস্তে করে হবে, আর প্রয়োজনে পেশেন্টের যে কোনো সময় যে কোনো ক্ষতি হতে পারে। এট্রিয়াল ফিব্রিলেশন যে রাতে ঘটনা ঘটেছে, এটা বাড়িতে বসে যে কোনো বয়স্ক লোকের যে কোনো সময় হতে পারে। এবং এই এট্রিয়াল ফিব্রিলেশন এত মারাত্মক যে পেশেন্ট হয়তো বা হাসপাতালে পর্যন্ত পৌঁছাতে পারবে না, হৃদগতি বন্ধ হয়ে যাবে, যেটাকে আমরা কার্ডিয়াক অ্যারেস্ট বলি। সেদিন রাতে এই ঘটনা ঘটেছিল পেশেন্টের সাথে। আর টাকার মূল্যের কথা একদম উক্তি না করলেও হয়। পেশেন্টকে আমরা সেফলি পুরো মেডিকেল টিমের সঙ্গে, ডাক্তার এবং যত মেশিন আছে ইনফিউশন, এগুলো দিয়ে আমরা পেশেন্টকে অন্যত্র ট্রান্সফার করেছি সেফলি। পেশেন্ট অনেক পরে ওই হাসপাতালে আমরা পরে শুনতে পেরেছি উনি মারা গেছেন। অর্থাৎ আপনারা ট্রান্সফার করেছেন, তার মানে আপনাদের দায়িত্ব এখানেই শেষ, কিন্তু তারপরেও কেন আপনাদেরকে জড়ানো হলো? এগুলো অপপ্রচার। কারোর মানসিক বিকৃতি যদি থাকে, কারোর যদি ক্ষোভ থাকে, এবং আমার মনে হচ্ছে এগুলো অন্য রকম প্ররোচনায় লোক এই জিনিসটা করছেন, যাতে মানুষের যাতে একটা নতুন হাসপাতাল উদ্যম নিয়ে নতুন গতি তৈরি করবে, চিকিৎসা পরিষেবা প্রদান করবে, মানুষের অন্যত্র যেতে যাতে না হয় অহেতুক, এই পরিষেবাকে ক্ষুণ্ণ করার জন্য এই মনোভাব নিয়ে এই ধরনের দুষ্প্রচার করা হচ্ছে। একেবারেই যে ঘটনাটা আপনারা এর আগে শুনেছিলেন বা আপনারা সামাজিক মাধ্যমে দেখেছিলেন, এখন 3টে মূল বিষয় যেটা আমরা এখন জানতে পারলাম। প্রথমত, এই হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শুরু হয়নি এই যিনি রোগী ছিলেন, এবং ওনার যে অবস্থা অনেকটা ক্রিটিক্যাল ছিল। দ্বিতীয়ত, ওনার পরিবারকে সব সময় বিষয়টা জানানো হয়েছে যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে। তৃতীয়ত, এই যে রোগীর মৃত্যুর কথা বলা হচ্ছে, সেই রোগীর মৃত্যু কিন্তু এই হাসপাতালে হয়নি, অন্য আরেকটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়েছে। কিন্তু তারপর দেখা গেল যে কয়েকদিন পর এই বিষয়টা নিয়ে সামাজিক মাধ্যমে লেখালেখি শুরু হয়েছে, এবং এটা নিয়ে অবশ্যই বলা যেতে পারে যেটা অনেকটা বড় অপপ্রচারের শিকার হয়েছে ইউনিটি হাসপাতাল। আপনারা রোগীদেরকে পরিষেবা প্রদান করেন, এবং যে সময়টাতে দাঁড়িয়ে এই ধরনের অপপ্রচার আপনারা দেখতে পান বা শুনতে পান, আপনাদের গোটা টিম যারা দেখছেন, আমাদের দর্শক বন্ধুরা আপনাদেরকে অনেকটাই ভরসা করেন, এবং একটি অপপ্রচার কোনোভাবেই প্রচারের ঊর্ধ্বে চলে যেতে পারবে না বা আপনাদের পরিষেবার ঊর্ধ্বে যেতে পারবে না। কি বলবেন সেই দর্শকদের? আমাদের বিগত কয়েক মাসে কয়েকশো পেশেন্ট, আমাদের মুমূর্ষ রোগী এখান থেকে সুস্থ হয়ে গেছেন, এবং এই ইউনিটি হাসপাতালের পরিষেবা যারা পেয়ে গেছেন, স্পেশালি আমি বলছি আইপিডিতে ভর্তি রেখে যারা পরিষেবা পেয়ে গেছেন, তাদের আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন তাহলে এর প্রতিফলন আপনি পাবেন। আমরা যেই ধরনের টেকনিক্যাল স্টাফ এবং যেই ধরনের প্রফেশনালিজম দিয়ে এই হাসপাতালের চিকিৎসা আমরা করছি, তা আমার মতে এই সমাজ মাধ্যমে সবাই গ্রহণ করেছে, এবং সবাই খুব উৎসাহিত এই চিকিৎসা পরিষেবাকে যাতে আমরা আরও বৃহত্তর সেবা যাতে প্রদান করতে পারি। এই ধরনের কোনো অপপ্রচার আমাদের মনোবলকে কোনো মতেই কম করতে পারবে না, এবং আমরা সত্যিই ম্যানেজমেন্ট ভাবছি যে এই বিষয়টা নিয়ে আইনের পথে যাওয়ার জন্য আমরা বিচারাধীনও রয়েছি। এবং যেই টাকার কথাটা বলেছি, লাস্টে যখন ওনার পুত্র যখন এসছে, আমরা নিজেরা থেকে, আমার সামনে ম্যানেজার বসে আছে, আমরা 50,000 টাকা সঙ্গে সঙ্গে আমরা ডিসকাউন্ট করে দিয়েছি কোনো কিছু বলার আগে। এগুলোর কাগজপত্র তো আপনাদের কাছে নিশ্চয়ই আছে, অবশ্যই আছে। কিন্তু যে পরিমাণটা উনি লিখেছেন সামাজিক মাধ্যমে, সেটা কতটা সত্যি? অ্যামাউন্টটা দেখুন, একটা পেশেন্ট যখন ভর্তি থাকবে, তার অ্যালবুমিন ইনফিউশন, উন্নতর যেই ধরনের অ্যান্টিবায়োটিক চলবে বা টার্লিপ্রেসিন বলে যে ইঞ্জেকশনগুলো চলে, কিডনি বিকল, লাংস বিকল, এই পরিমাণ কিছুই না। আপনি যে কোনো অন্য হাসপাতালের সঙ্গে কম্পেয়ার করে দেখুন, এই যে টাকার অঙ্ক উনি তুলে ধরেছেন, তা
এই সামান্যে অনেক কম। এরপরও আমরা নিজেদের থেকে 50,000 টাকা আমরা ছেড়ে দিয়েছি, আমরা এর জন্য কোনো আলাদা চার্জ করিনি। কিন্তু এই কথাটা কিন্তু লেখা হয়নি সেখানে, অর্থাৎ যে বিষয়টা অভিযোগ করা হয়েছে সেটা একেবারেই মিথ্যে, এবং এটাকে কিন্তু খণ্ডন করা হয়েছে ইউনিটি হাসপাতালের পক্ষ থেকে। যে বিষয়টা নিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার হয়েছে সেই বিষয়ের কোনোটাই সত্যি নয়, এবং তার তথ্য প্রমাণও কিন্তু তাদের কাছে রয়েছে। যে 50,000 টাকা তাদেরকে ছাড় দেওয়া হয়েছে তার তথ্য প্রমাণ রয়েছে, তাও লিখিত তথ্য প্রমাণ রয়েছে। তার পাশাপাশি হাসপাতালে যারাই পরিষেবা নিতে আসেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে রোগীর মৃত্যুর বিষয়টা যদি আমরা দেখি, তাহলে এটা কোনোভাবেই এই হাসপাতালে হয়নি, এই হাসপাতালের বাইরে হয়েছে। তাহলে কেন এই অপপ্রচার? আমরা রোগীর মৃত্যুর বিষয়টা নিয়ে আরও একটা প্রশ্ন সেখানে করতে চাই। আপনি প্রথমেই বললেন যে ডাক্তার ভগবান নন, তারা শুধুমাত্র শেষ চেষ্টাটুকু করতে পারেন। আপনারা শেষ চেষ্টাটুকু করেছিলেন, কিন্তু যখন আপনারা রোগীদেরকে রেফার করেন, রোগীকে যখন রেফার করেন, তখন ওনার অবস্থাটা কেমন ছিল? তখন যখন ওনার স্যাচুরেশন ড্রপ করছিল, আমরা ক্রমাগত ফোনে ওনার যেই আত্মীয় পরিজন আছে ওনাদের রিকোয়েস্ট করছিলাম যে আপনারা যেভাবে হোক আসুন। এই রিকোয়েস্টের 2 থেকে 3 ঘন্টা পর, তাও কাছাকাছি নিকট আত্মীয় নয়, ওনারা এসছেন। ওনারা কোনো ওপিনিয়ন দিতে অক্ষম ছিলেন। আমরা নিজেদের রিস্ক নিয়ে আমরা সব রকমের পরিষেবা প্রদান করেছি। অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ার পর আমরা ইন্টুবেশন করে পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন পর্যন্ত বাড়ানো পর্যন্ত করেছি। এরপর অ্যাম্বু ব্যাক করে আমরা পেশেন্টকে পুরো মেশিনের সাথে, ডাক্তারের টিম এবং নার্সের সাথে অ্যাম্বুলেন্সে আমরা পেশেন্টকে অন্যত্র রেফারও করেছি। তখন ওনার ছেলে কোথায় ছিল? তখনও উনি পৌঁছাতে পারেননি, উনি বারবারই বলছিলেন আমি অনেক দূরে আছি। তো আমরা যেই নিকটবর্তী যারা রিলেটিভ ছিলেন ওনাদেরই অনেক বেগ পেতে হয়েছে বোঝাতে যে দেখুন এতে আপনাদেরও কনসেন্ট প্রয়োজন আছে, আমরা এককভাবে করে গেলে হয় না। চিকিৎসা শাস্ত্রে কিছু এথিক্স এবং কিছু মোরালিটি এবং সঙ্গে কিছু প্রোটোকলও রয়েছে। আমরা যেটা করেছি আমাদের তরফ থেকে এথিক্স এবং মোরালিটি, কিন্তু প্রোটোকল তো মানতে পারছি না। যতক্ষণ পর্যন্ত নিকট আত্মীয় না আসবে ততক্ষণ প্রোটোকল মানা সম্ভব হয় না। তো আমরা অনেক বেগ পেতে হয়েছে, সঙ্গে যারা এসেছিলেন তাদের বুঝিয়ে আমরা বাকি প্রচেষ্টা আমাদের এখানে করতে পেরেছি। অর্থাৎ তাদের অনুমতি নিয়ে সবটা হয়েছে? হ্যাঁ, অনুমতি নিয়ে হয়েছে। একেবারে আপনারা শুনলেন ইউনিটি হসপিটালের বিরুদ্ধে ওঠা যে অভিযোগগুলি, সে অভিযোগ নিয়ে তাদের কি প্রতিক্রিয়া ছিল। এবং আমরা যদি খুব সাধারণ ভাষায় বলি, তাহলে একজন রোগীকে সুস্থ করার দায়িত্ব অবশ্যই চিকিৎসকদের, কিন্তু তা নিয়ে কোনোভাবেই যারা আত্মীয় পরিজনরা রয়েছেন বা যারা এই বিষয়গুলি নিয়ে চিকিৎসকদের সাথে অনবরত এবং ক্রমাগত তাদের সাথে যোগাযোগে রয়েছেন বা তাদেরকে ইনফর্ম করা হয়েছে, তারপরেও একজন রোগীর মৃত্যু কোনোভাবেই চিকিৎসকের হাতে হতে পারে না। আপনাদের এই বিষয় নিয়ে মতামত অবশ্যই আমাদের জানাবেন। অনেক ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়গুলি নিয়ে পরিষ্কারভাবে বিস্তারিত তুলে ধরার জন্য। আসল তথ্য, আসল সত্যি কী রয়েছে। এখনকার মতো বিদায় নিচ্ছি। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।